নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-presented by Catch Masale. শনিবারের সন্ধ্যাবেলা চার দারুণ মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আজকের খেলা। ডেকে নি প্রথমে তাদের, প্লিজ ওয়েলকাম সবাই। ভালো আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? দারুণ আছি। মন ভালো? হ্যাঁ ভালো। শরীর ভালো? হ্যাঁ। চলো একটু ছোট করে ফর্মাল আলাপ করে নি, দর্শকদেরকেও জানিয়ে দিই তোমরা কে কোথা থেকে এসছো। আক্তিরা বলো। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমার নাম আক্তিরা পারভিন মণ্ডল, আমি পূর্ব বর্ধমানের মেমারির মণ্ডলজোড়া গ্রাম থেকে এসেছি। ওকে, তুমি কি করো? আমি মেকআপ আর্টিস্ট আর তার সঙ্গে সেলাইয়েরও কাজ করি। বাহ, কি মেকআপ করো? কার মেকআপ করো? ব্রাইডাল? হ্যাঁ, ব্রাইডের মেকআপ করি আর কি। বিয়ের সময় কনেকে সাজাও? কনেকে সাজায়, হ্যাঁ। তোমার সঙ্গে আরো বেশি করে গল্প করব, আসছি আবার ঘুরে। অনুশ্রীর কাছে একটু জেনে নিই। নমস্কার দিদি, আমার নাম অনুশ্রী নস্কর, আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে। হ্যাঁ, পাশের টেবিলে পেয়ারা দেখেই বোঝা যাচ্ছে এটা বারুইপুর থেকে সোজ আমদানি হয়েছে। এটা আপনাদের সবার জন্য আমি এখানে ও এসেছি। হাউ সুইট, থ্যাংক ইউ। কি করো অনুশ্রী? দিদি, আমি একজন পেশায় স্বাস্থ্যকর্মী, আমি একটা স্বাস্থ্যকেন্দ্রে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পোস্টে কাজ করি। দারুণ তো, অনেক দায়িত্বের কাজ। হ্যাঁ দিদি, সেই গল্পই আজকে আমি আপনাদের কাছে করব। নিশ্চয়ই নিশ্চয়ই শুনবো। শিল্পা। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম শিল্পা ঘোষ, আমি হুগলি জেলার গুরাপ থানার অন্তর্গত কানাজুলি গ্রাম থেকে এসেছি। তো আমি একজন থ্যালাসেমিয়া প্রতিবন্ধী পেশেন্ট। আমাকে মাসে 1 ইউনিট করে ব্লাড নিতে হয়। তোমার পরিচয় কি? কি করো? আমি গ্রামেই আমার বাড়িতেই এখন পার্লারের কাজ করছি। হ্যাঁ, বিউটি পার্লার। বিউটিশিয়ান ট্রেনিং করেছি। বাহ, 1 বছর হলো আমি পার্লারের কাজ করছি বাড়ির মধ্যেই। ওকে। ঈশিতা। নমস্কার সুদীপ্তা দি, আমি হচ্ছে বাগড়াহাট সুলতানগঞ্জ গ্রাম থেকে এসেছি। রাইট, কি করো ঈশিতা? আমি মেশিনে প্যাকেটের যে টপ হয় ওটা বানাই, আর আমাদের বেগুন চাষ হয়। প্যাকেটের টব মানে এখন ওই যে বস্তার মতো দেখতে যে মাটি রাখার গাছ পোতার যেগুলো পাওয়া যায়, মানে ওয়েট কমানোর জন্য। আচ্ছা, সেগুলো বানাও। ওগুলো কিসের তৈরি হয় বলো তো? চালের বস্তারে হয় না, ওই রকম টাইপের। ওইগুলো দিয়েই বানাও? হ্যাঁ। ওকে ওকে, 4 জন 4 রকমের কাজের সঙ্গে যুক্ত। তো তোমাদের সবার সঙ্গে আরো গভীরে গিয়ে আড্ডা মারবো, কিন্তু তার আগে আমার খেলা দেখো সবাই। হ্যাঁ হ্যাঁ, দেখি। কোন খেলা ভালো লাগে? টাকার খনি। টাকার খনি। ওই দেখ, টাকার খনি। কিন্তু আজকে টাকার খনি খেলা নেই, আজকে আছে নোট দিয়ে যায় চেনা। আক্তিরার কাছে একবার আসি খেলা শুরু করবার আগে। তুমি বললে তুমি জামা কাপড়ে সেলাই করো, আবার মেকআপ আর্টিস্টও, তো এই দুটো কাজ একসঙ্গে কি করে করো? সেলাইয়ের কাজটা প্রথম শুরু করা হয়, তারপরে সেলাইয়ের কাজটা চলতেই তারপরে হঠাৎ করে মেকআপের কোর্সটা করার ইচ্ছা হলো। ঝোঁকটা ছিল তোমার? ঝোঁকটা ছিল, আগে থেকেই ছিল। কোর্স করার আগেও যখন আমি ক্লাস 9-10-এ পড়েছি, তখনও আমার বান্ধবীদের বিয়েতে সাজিয়েছি আমি। তো তখন ভাবলাম যে আমি যেহেতু এটা পারি, মানে ভালো হচ্ছে, তো আমি যদি আরেকটু ভালো করে নিই তো এটা ভালো হবে। তার জন্যই ব্রাইড রেডি করতে, এটা আমার একটা ভালো লাগার ব্যাপার। সেখান থেকেই শেখা। আরও তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, আমার মেয়ে, আমার মা, বাবা নেই, দাদা বৌদি আর ভাইপো। মানে আমি মায়ের বাড়িতে থাকি। ওকে। আর তোমার হাজবেন্ড? আমি ডিভোর্সি। আর ওকে, তুমি শ্বশুর বাড়িতে থাকো না, মেয়েকে নিয়ে মার কাছেই থাকো। হ্যাঁ, আমার যখন মানে 18 বছর বয়স, যখন আমি এইচএস আমার পরীক্ষা চলছে, তখন হঠাৎ করে মা বাবার সঙ্গে একটা ঘটকের সঙ্গে পরিচয় হয়। দিয়ে বললো ভালো পাত্র আছে বিয়ে দেওয়ার জন্য। বিয়ের কোনো কথাই নাই, মানে পরীক্ষা চলছে, তখন 3টে পরীক্ষা বাকি আছে, তখন দেখতে এলো। পরীক্ষা শেষে বিয়ে, আর বিয়ের পরেই রেজাল্ট বেরোলো। তো পড়াশোনা আর এগোনো হয়নি, এইচএস পর্যন্তই। যা, কেন? আমার ইচ্ছা ছিল পড়ার, ওরা বলেছিল যে বিয়ের
বিয়ের পরে পড়বে ইচ্ছা থাকলে, কিন্তু তখন আর তারপরে আর হয়নি। মানে কেন? বিয়ে হয়ে গেল আবার। তোমার আর ইচ্ছে ছিল না? না, আমার ইচ্ছা ছিল। তাহলে আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল না। হাজবেন্ডের ইচ্ছাতে তোমার ঠিক হবে নাকি ভবিষ্যৎ? মানে বিয়ে নিজের ইচ্ছায় নিজের ভবিষ্যৎ ঠিক করবে, এই আবার কি কথা? বিয়ে হয়ে গেছে মানে আর কি তার কথাতেই চলতে হবে। না, তা কেন? এরকম তো কোনো নিয়ম নেই। তোমার জীবন, তুমি সিদ্ধান্ত নেবে, অন্য কেউ কেন নেবেন? তো বিয়ের পরে যে এরকম ভাবে জীবনটা বদলে যাবে কখনোই মানে ভাবিনি। হাজবেন্ড ছিল মানে প্রচণ্ড রাগী। প্রথম কথা, এটা প্রচণ্ড রাগী। ছোট্ট ছোট কথাতে প্রচুর রাগ দেখাতো, চেঁচামেচি, চিৎকার, একটু খেতে দিতে দেরি হয়ে গেলে সব মানে ছুঁড়ে ফেলে দেওয়া, এরকম করতো। আর এর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না, প্রচণ্ড সন্দেহ করতো। মানে যেই হোক, সে বাড়ির ছোট বড় যেই হোক, মানে বাজারে বেরোলে কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে বা পাড়ার কারোর সাথে দেখা হলে মানে জিজ্ঞাসা যদি করে, সে আমার জিজ্ঞাসা করা তাদেরকে যাবেই না যে কেমন আছিস বা কেমন আছো, মানে তারাও যদি জিজ্ঞাসা করে উত্তরটাও দেওয়া যাবে না, এরকম ভাবে। এরকম ভাবে মানে জানি না কেন, যে সবাইকেই মনে করতো, যদি কেউ আমাকে বলতো যে কেমন আছিস, মানে এই ছেলেটা কি করে তোমার সাথে পরিচয় হলো, মানে কিভাবে হলো, তোমার ওর সাথে কিছু ছিল নাকি, মানসিকভাবে অসুস্থ? সুস্থ লোকে এরকম করে ভাবে নাকি? তোমার এর সাথে মানে কি ছিল নাকি, ও প্রপোজ করেছিল নাকি, প্রেম টেম ছিল নাকি, এইসব কথাবার্তা বলতো আর কি। তারপরে শুরু হয় আমার যে বিয়েতে গহনাগাটি দিয়েছিল, বললো আমি একটা ব্যবসা করব, কাজ করব, তো এইগুলো আমাকে দিতে হবে, তো তুমি দাও, আমি 2 মাস পরে ছাড়িয়ে দেবো, একটা কাজে লাগাবো। তা কী কাজ সেটা আমাকে বলিনি, নিল, আমিও দিয়ে দিলাম। আমি অত কিছু বলিনি যে কি করবে না করবে, বলিনি। নিয়েছে, দেবে পরে ছাড়িয়ে, কিন্তু ছাড়িয়ে দেয়নি আর কি। কোনো দিন মানে যদি বলতে যেতাম যে তুমি নিলে, তো মানে কাজটা কি করছো, কাজে কি লাগালে, মানে জিজ্ঞাসা করতে গেলেই রাগ দেখাতো, চেঁচামেচি, চিৎকার করতো, যে বলতো যে অত কিছু জানার দরকার নেই, মানে তুমি এখানে এসেছো, মুখে সেলোটেপ এঁটে বসে থাকো, চুপচাপ থাকবে, কিছু বলবে না, আর যদি না পছন্দ হয় চলে যাবে। তা এমন সুপুত্রর বাবা মাও কিছু বলতেন না? বাবা মা মানে একদমই চুপচাপ, আর মা ছেলে কি ভয় পেত। তো তোমার বাবা মা খোঁজ নিলেন না বিয়ের আগে যে কার সঙ্গে বিয়ে দিচ্ছেন, সে কেমন, এত ছোট মেয়েকে? যখন দেখতে এসেছিল, ওদের পরিবারের সবাই শিক্ষিত ফ্যামিলি, হ্যাঁ সব কিছুই আছে, তো মনে করেছিল যে মানে এই বাড়ির ফ্যামিলি এত সুন্দর কথাবার্তা, তো এই বাড়ির ছেলে কখনো খারাপ হতে পারে না। দিয়ে মানে আর মা বাবা তো ছিল সাদা সিধে, মানে যে যেটা বলে সেটাই বিশ্বাস করে নেয় অন্ধের মতো। তো মেয়ের বিয়ে যেহেতু একটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল। তোমার মা এসেছেন তো? হ্যাঁ, মা এসেছে। হ্যাঁ, নমস্কার। আর একটু খোঁজ খবর নেওয়া যেত না? নেওয়া উচিত ছিল না? হ্যাঁ, নিশ্চয় ছিল, তখন অত বুঝতে পারিনি। এত তাড়াহুড়ো কিসের মেয়েকে ঘাট থেকে নামানোর? আমি এটাই বুঝি না, কি অন্যায় করেছে সে? পড়াশোনা করছিল তো, প্রবলেমটা কি হচ্ছিল? আসলে ওইদিকে আমাদের গ্রামের ওইদিকে না, মানে এর কমে তো বিয়ে হয়ে যায় না। এগুলো বন্ধ করো, তোমরা কথা বলো বড়দের সঙ্গে। হয়েছে আমার যায় মানে হয়ে যেতেই থাকবে নাকি? আমার দিদিমার সময় যেটা চলতো, আমার মায়ের সময় সেটাই চলবে, আমাদের সময়ও সেটাই চলবে, আমাদের মেয়েদের সময়ও সেটাই চলবে, এটা তো হতে পারে না। সেটা হতে পারে না। উচিত শিক্ষা দিলে কি তাকে না দিলে না, কিছুই করো, দিতে পারিনি, চাপ চলে এসছো। হ্যাঁ, ওখানে মানে থাকতে আমি নার্ভের পেশেন্ট হয়ে গেছি। ওকে, এখন ঠিক আছো? এখন ঠিক আছি বলতে চিকিৎসা চলছে। এখন কি তোমরা লিগালি ডিভোর্সড? হ্যাঁ, আমি দিয়েছি ওকে, ডিভোর্স দিতে চাইনি, কিন্তু ওখানে থাকতে থাকতে 10 বছর সংসার করেছি, একদিন দুদিন নয়। এই লোকের সঙ্গে 10 বছর? আমি ভেবেছিলাম যে কোটি প্রণাম, মানে ভেবেছিলাম যে চেঞ্জ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এরকম করে মেয়ে হলো। ভাবলাম যে যদি চেঞ্জ, আমার শাশুড়ি মা আমাকে ওরকমই বোঝাতেন যে এটা তো জামা কাপড় নয় যে পাল্টে ফেলবি, পাল্টে ফেলার বিয়ে হয়ে গেছে মানে আর কিছু করা যাবে না। বাবা, এটা কে শিখিয়েছে এগুলো? ওটা মানে করা যাবে না। হ্যাঁ, ওর মা 100 বার করা যাবে। আমার জীবন আমি সিদ্ধান্ত নেব আমি কি করব, অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি, আমার জীবন আমি কিভাবে চালাবো ওটা আমি সিদ্ধান্ত নেব, আমার হয়ে অন্য কোনো লোক নেবে না। দেশের সংবিধান সেটা বলে, বুঝেছো? তো তোমারও তো মেয়ে হয়েছে, তো তোমার মেয়ের তো তুমি ভালো চেয়েই নিশ্চয়ই কিছু করবে, কিন্তু মেয়ের 18 বছর বয়স হয়ে গেলে মেয়ের সিদ্ধান্ত কিন্তু মেয়ে নিজে নেবে, তখন তোমারগুলো চাপিয়ে দিলে কিন্তু হবে না।
ওকে পড়াশোনা করাও, ওকে এতটাই অ্যাওয়্যার বানাও, এতটাই সে সজাগ সতর্ক থাকবে যে তার জীবনের সিদ্ধান্ত যেন অন্য কেউ না নেয়, ও যেন কোনোদিনও অ্যালাউ না করে কাউকে। বুঝেছো? তোমার মেয়ের নাম কি? আশিকা তাসনিম। আশিকা? আশিকা, তো ওকে মাইক দাও কেউ। তুমি বুঝলে আমি কি বললাম? ভেরি গুড গার্ল। তুমি ভালো করে পড়াশোনা করছো তো? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াও, করে মাকে দেখবে, দাদু দিদাকে সবাই দেখাশোনা করবে। বুঝেছো আশিকা? কি মিষ্টি মুখটা ওর। কি পড়ছো এখন তুমি? 5। ও ক্লাস 5-এ? তো ছোট্ট। নাইস, ওকে। আরতিরার নতুন জীবন কেমন চলছে সেটা বরং সবাইকে দেখাই একটু। নাইস, ভেরি নাইস। ওয়াও, বাহ, এসব কোনেদের ছবি? হ্যাঁ হ্যাঁ, নাইস, ভেরি গুড। আরতিরা, ইউ আর ডুইং প্রিটি ওয়েল। তুমি আজকে 1 লাখ টাকা যদি জিতে যাও কি করবে? আমি মেয়ের পড়াশোনার জন্য মানে মেয়েকে আরো ভালো যাতে পড়াশোনাটা করাতে পারি সেটা চেষ্টা করব। একদম। আর আমার মাকে কিছু গিফট দিতে চাই, মা যাতে আমার গিফটটা পেয়ে খুশি হয়। ও নাইস। আর কে কে এসছেন বাড়ি থেকে? আমার দাদা দাদা আর কই? ও নমস্কার। হ্যাঁ, ভাইপো। ওই পুটকেটা পা দোলাচ্ছে? আচ্ছা, নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। পরেরটা, এটা আরো বড়, এটা একদম পুচকে, এটা মাঝারি মনে হচ্ছে, এটা আরো বড়, ওর থেকে বড়, এটা মাঝারির দিকে। ভালো করে মারো, চেপে, দেখা যাচ্ছে না। আরতিরা স্কোর ফার্স্ট রাউন্ডে। বাকি 3 জনের সঙ্গে এখনো ডিটেলে গল্প করা বাকি আছে, খেলাও বাকি আছে। ফার্স্ট রাউন্ডের অনুশ্রী আসবে খেলতে, তার আগে একটু অনুশ্রীর সঙ্গে গল্প করে নিই। তুমি বললে যে হেলথ অফিসার হয়ে কাজ করো স্বাস্থ্যকেন্দ্রে। কোথায় এক্স্যাক্টলি স্বাস্থ্যকেন্দ্রটা? দিদি ক্যানিং এর হেরোভাঙা গ্রামে এই স্বাস্থ্যকেন্দ্রটা অবস্থিত। আচ্ছা, তোমার স্বাস্থ্যকেন্দ্রের ছবি দেখাই একটু সবাইকে। ওকে, আমার আশা দিদিরা, আমরা তোমার টিম এটা? হ্যাঁ। বাহ, আইসিডিএস দিদিরা আছে। কজন আছে? আমি আছি, আমার এএনএম দিদি একজন, আইসিডিএস দিদিরা 3 জন আছেন, ওখানে 2 জন আশা দিদি আছেন। এইটা কি হেলথ চেক আপ? হ্যাঁ দিদি, যেসব মানুষজন একদম বেড রিডেন, যারা স্বাস্থ্যকেন্দ্রে আসতে পারে না, তাদেরকে বাড়িতে গিয়ে সুগার প্রেশার চেক করা, ওষুধ দেওয়া, এটা কাজ। ওকে, একজন বয়স্ক মহিলা, ওনাকে দেখছি। এই যে পাড়ায় যে ক্যাম্পগুলো করতে যায় দিদি, মানে ওইখানে যারা খুব দূরে, স্বাস্থ্যকেন্দ্র থেকে অনেক দূরে, তাদের যাতায়াত ব্যবস্থা নিয়ে আসতে গেলে অনেকটা টাকা গাড়ি ভাড়া খরচা হয়, তাদের জন্য সপ্তাহে 1 দিন করে আমরা ওই ক্যাম্প করি, যে এখানে আমার আশা দিদি আছেন, আরও মানুষজন যারা আসে ওদেরকে চেক আপ করি, সুগার প্রেশার। ও, এই কাজ তুমি শিখলে কিভাবে? দিদি আমি ছোটোবেলাতে ধবধবিতে জন্মগ্রহণ করি বারুইপুরে। বাবার মেন পেশা হচ্ছে কি পেয়ারা বিক্রি করা, মানে আমাদের নিজস্ব বাগান আছে, সেই পেয়ারা মানে বিকেলবেলায় গাছ থেকে পেড়ে গুছিয়ে টুচিয়ে নিয়ে বাবা রাত 2টোর সময় করে কাছারি বাজারে বিক্রি করতে যেত। এবং এমন দিনও গেছে ঝড় বৃষ্টি সাপ খোপ রাস্তাতে, সেই সব উপেক্ষা করে বাবা পেয়ারাটা বিক্রি করতো, যাদেরকে আমাদেরকে ভালো করে মানুষ করতে পারে। আমরা 3 বোনে, আমার ভাই দাদা কেউ নেই। তো তখন থেকেই মনে মনে ইচ্ছা হতো যে বড় হয়ে কিছু করব, বাবার পাশে গিয়ে দাঁড়াবো। তা পড়াশোনা করতে করতে আমি নার্সিং ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করি এবং সেখানে আমি পড়ার সুযোগ পাই।
পড়াশোনা করে আসার পরে আমি এই দপ্তরে ফর্ম ফিল আপ করে আমি এখানে কাজ করছি। ওকে, কতদিন হলো করছো? দিদি কাজ করছি প্রায় 3 বছরের কাছাকাছি। আমি এই পেশা। আর তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি দিদি বারুইপুরে। বারুইপুরে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু তুমি কাজ করতে যাও ক্যানিং এর হেরোভাঙা। আচ্ছা, কতজন মানুষকে পরিষেবা দাও গড়ে? দিদি আমার এই স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারে 5000 পপুলেশনে আমি কাজ করি। 5000 মানুষকে স্বাস্থ্য পরিষেবা দাও? হ্যাঁ, স্বাস্থ্য পরিষেবা দিদি রোজ, মানে রবিবার করে বন্ধ থাকে, বাদবাকি সপ্তাহে 6 দিনই খোলা থাকে। সব মহিলারাই আছো? হ্যাঁ, আমরা যারা কাজ করি সব মহিলা। বাহ। ওখানে যেহেতু দিদি কোনো ডাক্তার বা কেউ সেখানে দেই, সেই জন্য আমাদের কাজটাই হলো যে মানুষকে ডেকে 30 বছরের উপরে বয়স্ক মানুষদেরকে ডেকে এনে তাদের সুগার, প্রেশার, ক্যান্সার স্ক্রিনিংয়ে, যদি কারো চোখে সমস্যা থাকে, কানের, এইগুলো, হ্যাঁ ক্যাটারাক্ট, এইগুলো যাদের ব্লাডিং ভিশন থাকে তাদের ওইগুলো আমাদের মানে একটা প্রিলিমিনারি চেক আপ করে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা ডাক্তারবাবুদের সাথে কথা বলে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দিয়ে ছাড়ি। ওকে। আগে কি হতো মানে সুগার ফল্ট করে বা প্রেশার ফল্ট করে হসপিটালে আসলেই তারপর ডিটেকশন হতো যে তার হাই ব্লাড প্রেশার বা হাই সুগার আছে, কিন্তু সেই জন্য আমাদেরকে পাঠানো বা আমরা ওখানে গিয়ে কাজটা করি, যাতে বেসিক কাজ করে প্রিভেনশনটা করতে পারি, আর্লি যাতে ডিটেকশন হয় যে এই মানুষটার হাইপার টেনশন আছে, প্রেশারটা চেক করতে, তাহলে প্রেশারের ওষুধটা খেলে আমাদের স্ট্রোকটা প্রিভেন্ট হতে পারে। ঠিক, সেই জন্যই ওখানে কাজ করা। দারুণ। অনুশ্রী, ডুইং আ গ্রেট জব। আজ 1 লাখ টাকা জিতলে কি করবে অনুশ্রী? 1 লাখ টাকা জিতলে দিয়ে আমার প্রথমেই ইচ্ছা আছে যে আমি যেখানে কাজ করি সেখানে অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। শুধু তো স্বাস্থ্য পরিষেবাটা দিলে তাদের হবে না, তাদের খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, অনেকেই গাড়ি ভাড়া করে আসতে পারে না, তাদের জন্য যদি কিছু করতে পারি। আর 25% দিদি আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চাই। এখানে আমার থেকে অনেক মানুষ আছে যারা খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে, তাদের খুব দরকার, তাদেরকে আমি 25% দিয়ে দেয়, বাকিটা ওদের জন্য আমি খরচ করতে চাই, আমি যেখানে কাজ করি। অনেক বড় মনের পরিচয় দিলে তুমি। বাড়ি থেকে কেউ এসছে তোমার? হ্যাঁ দিদি, বাড়ি থেকে বাবা এসেছেন, স্বামী এসেছেন আর কাকা শ্বশুর এসেছে। ও নমস্কার। ওকে, নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এবার। নিয়ম তো সবই জানো। চলে এসো। তোমার সময় শুরু অনুশ্রী এখন। 200। ওকে, এটা আরো বড়র দিকে আছে, এটা মাঝারি দিকে, এটাও মাঝারি দিকে। তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। একটু ছোটর দিকে, খুব বড় নয় আবার খুব ছোট নয়, এটা ছোটর দিকে একদম। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা, তুমি কোন, এটাও বড়র দিকে, এটা তো একেবারেই পুচকে মনে হচ্ছে। 1660 অনুশ্রী স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার শিল্পার কাছে আসি। নমস্কার দিদি। শিল্পা একজন বিউটিশিয়ান। তোমার বিউটিশিয়ান পড়ার ইচ্ছা ছিল আগে থেকে? আমি ট্রেনিং করেছি 1 বছর হলো, দিয়ে বাড়িতেই আমি পার্লার এখনো করতে পারিনি, বাড়িতেই কাজ করছি। বিউটি পার্লার। সেখানে তুমি ক্লায়েন্টরা তোমার বাড়িতেই আসেন, তুমি বিউটি সার্ভিস দাও। ওকে, নাইস। এটা 1 বছর হলো। 1 বছর হলো। তার আগে কি করতে? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, পড়াশোনা করেছি, এছাড়াও কম্পিউটার শিখেছি। তো আমি আজকে এসেছি, আমার মা খুবই অসুস্থ। কি হয়েছে মার? আজ থেকে 10 বছর আগে পড়ে গেছিল, বাথরুমে পড়ে গিয়ে কোমরের হাড় সরে গিয়ে ফাঁক হয়ে গেছে। তো আস্তে আস্তে ব্যথা যন্ত্রণায় কোমরটা কুঁজো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো 10 বছর তো অনেক সময়। এতটা সময় কি তখন করলে? ব্যথার ওষুধ খেত, ভালো হয়ে যেত, মানে রোগটা ধরা পড়েনি। তারপর সার্জন দেখিয়ে ধরা পড়লো যে কোমরের হাড় সরে গিয়ে ফাঁক হয়ে গেছে। তো তারপর ডাক্তার বললেন যে অপারেশন করাতে হবে। তার কতদিন আগে বলেছেন? এই 2 বছর হচ্ছে বলেছেন। 2 বছর ধরে করালে না সার্জারি? করাতে পারিনি টাকার অভাবে।
সরকারি হাসপাতালেও টাকা লাগে? সরকারি হাসপাতালে দেখাচ্ছি, কোমরের হাড়টা সরে গিয়ে ফাঁক হয়ে গেছে, ওটা জয়েন্ট করার জন্য প্লেট বসাতে হবে। তো ওই ওটি করতে অনেকটাই টাকা লাগবে, তো সেই সাধ্য তো আমাদের নেই। এছাড়াও আমি থ্যালাসেমিয়া পেশেন্ট, আমাকে 1 ইউনিট করে ব্লাড নিতে হয় প্রতি মাসে? হ্যাঁ, আমি আর্থারাইটিস বাতে আক্রান্ত। হাতের এবং পায়ের গাঁট, হাঁটু ফুলে যায়, ব্যথা হয়, তখন আর হাঁটাচলা করতে পারি না, তখন আবার ব্যথার ওষুধ খেতে হয়, ফুলোর ওষুধ খেতে হয়, তো তারপর কমে। সেটা নিয়েও আমাকে 1 মাস 2 মাস ভোগান্তি ভুগতে হয়। কিন্তু আর্থ্রাইটিস আটকে রাখার জন্য তো নানান ফিজিওথেরাপি হয়, অনেক ব্যায়াম হয়, যোগাসন হয়, সেগুলো করো? সমস্ত কিছু করেছি, সেটা সাময়িক ভালো হয়, তারপর আবার হয় না। সেরে তো যাবে না, আর্থ্রাইটিস একবার শরীরে দেখা দিলে পুরোপুরি সেরে যায় কিনা আমি নিশ্চিত নই, সেটা আমার থেকে অনুশ্রী বেটার বলতে পারবে। অনুশ্রী হেলথ অর্গানাইজেশন সামলায়, আমি তো সামলাই না, এটা আমার পেশা নয়, এটা আমি কমন সেন্স থেকে বলছি। তো কি অনুশ্রী, রেগুলার ব্যায়াম করলে, যোগাসন করলে, কিন্তু অনেক ফিজিওথেরাপি করলে অনেকটা রিলিফ। আবার ফিজিওথেরাপি মানেও তার একটা খরচ, কিন্তু ও যদি নিজে একটু শিখে নেয়, বিভিন্ন ভিডিও দেখে যদি শিখে নেয়। ইউ আর সো ইয়াং শিল্পা, নিজে যদি শিখে নাও যে কিভাবে করলে আমি বেসিক রিলিফটা পাবো, আর কোন কোন ব্যায়াম করলে অ্যাটলিস্ট আমার রোগটা বাড়বে না, যেটুকু যা সম্ভব। তার জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি। আমি ভালো আছি। ওটা মাঝে মাঝে ওটা প্রবলেমটা খুবই হয়, বেড়ে যায়, তখন সমস্যা হয়। না, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড। আমি ভাবছি যে তোমার পেনটা থেকে কি করে তোমাকে একটু রিলিফ দেওয়া সম্ভব, সেজন্য যা যা কমন সলিউশন মাথায় আসছে সেটাই তোমাকে বলছি আর কি। তুমি আজকে 1 লাখ টাকা যদি খেলায় যেত, কি করবে? 1 লাখ টাকা পেলে আমি মায়ের জন্য চিকিৎসা করাবো, নিজের দেখিয়েছি, নিজেরও দেখাবো। নিজের তো আমি কলকাতা মেডিকেল কলেজে দেখাচ্ছি, 1 ইউনিট করে ব্লাড পাই মাসে মাসে, সেটার জন্য খরচা করতে হয়। সেটার জন্য এখন কিছু মেডিসিন আছে, সেগুলো কিনতে হয়, যেগুলো সাপ্লাই থাকে না হসপিটালের মাধ্যমে। এছাড়াও বাইরে কিছু পরীক্ষা দেয়, সেগুলো করতে হয়। মাসে মাসে আমাদের গোটা শরীরের পরীক্ষা হয়, সমস্ত ধরনের, তো সেগুলো আমাদের করতে হয় নিজেদের। ওকে, তোমার সঙ্গে কেউ এসছেন? হ্যাঁ, বাবা এসেছেন। বাবা কোথায়? নমস্কার। আচ্ছা, বাবা কি করেন? বাবা চাষবাস করে। আচ্ছা, হ্যাঁ চাষবাস করি। হ্যাঁ, নিজেদেরই জমি? হ্যাঁ, অল্প জমি আছে, চাষবাস। বাহ, নাইস। চলো, আজকে তো প্রথমত মজা করব, দুঃখের কথাবার্তা নয়। খেলি আগে ফার্স্ট রাউন্ডটা, চলে এসো। চলো শিল্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা অনেক বড় আছে, মাঝখানে মারো, এটা অনেক বড় আছে, পরপর মেরে যাচ্ছে, এটা একদম ছোট, এটা অনেক বড় ছিল। শিল্পা দেখে খেলো, এটা 10 টাকা। আজকে ভালো, যেটা হয়তো কালকে ভালো। এটা মাঝারি। না দেখে খেলো, যা খুশি মারছো, এটা মাঝারি। জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে উঠতে। 100টা 10 মনে হবে, ঠিক করে মারো। মন্দ ভালো, এটা ছোট, অনেক ছোট, অনেক ছোট এটা। শিল্পা দেখে খেলো। ছোটতে বড় মারছে, বড়তে ছোট মারছে, যা খুশি মারছে। দেখো অবস্থা। 900 শিল্পার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার ঈশিতার কাছে আরেকবার আসবো। নমস্কার দিদি। ঈশিতার একটা ছবি দেখাই আপনাদের, কয়েকটা ছবি দেখাই। হ্যাঁ, ও কিভাবে বানায় সেই ভিডিওগুলো দেখাই, তারপরে ওর সঙ্গে কথা বলছি। এটা প্রথমে স্টিচ করা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে এরকম কাটতে হয়। আচ্ছা, ওটা কি আঠা দিয়ে না সেলাই করেই? সেলাই করে, ওটা 4 বার করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তুমি চারা গাছ পুঁতে একদম রেডি করেই পাঠাও। আচ্ছা, আর তোমাদের যে বেগুন ক্ষেত আছে বলছিলে, চাষ করো,
এই এত বড় ক্ষেত? 5 বিঘে। 5 বিঘে, বাহ। তো কজন চাষ করে 5 বিঘে জমিতে? আমরা দুজনেই। দুজন বলতে তুমি আমার আর স্বামী আর আমি। দুজনে মিলে 5 বিঘে জমি চাষ করো? উরে আর একজন বাবা। থাকে, ওটা যখন বেগুন তোলার সময় একটা লোক নিতে হয়। তোলার সময়। কতদিন হলো তুমি এই চাষবাসের কাজ করছো? ছোটবেলা থেকেই? না না না, বিয়ের পর থেকে। হ্যাঁ, তো বর আগের থেকেই চাষবাসই করতেন, তুমি সেখানে জয়েন করলে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? আমার ছেলের শরীর খারাপ। কি হচ্ছে? ওর ছোটবেলা থেকেই ক্যালসিয়াম নেই, ক্যালসিয়াম কম। 3 বার হাত ভেঙে গেছে, অপারেশন করতে হয়েছে 3 বারই রড দিয়ে। বাঁ হাতের 2টো হাড়ি ভাঙা। আচ্ছা, তো ওর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তার মানে বডিতে? হ্যাঁ, আর ওর ঠান্ডারে আছে, হঠাৎ হঠাৎ অক্সিজেন দিতে হয়। অক্সিজেন? হ্যাঁ। কেন? ওই ঠান্ডারে আছে, দমের কষ্ট হয়। তো ওর টেস্ট করিয়েছো ঠিক করে, মানে শ্বাস প্রশ্বাসের নলি যেটা সেটা ঠিকঠাক আছে কিনা, সরু না, না না, মোটা, ওটা মানে করানো হয়নি। সেটা তো আগে চেক করতে হবে। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার ওই লেবুরেসার মেশিন কিনতে বলেছে। নেবুলাইজার যেটা, তো নেবুলাইজার দিতে হয় ওকে প্রায়, মানে কফ জমে যায় নেবুলাইজার দিয়ে ওটা ওটাকে। কিনতে বলেছে কিন্তু কেনা হয়নি। আমি ওটা হসপিটালে গিয়ে দিয়ে আনি। তো বাড়িতে একটা থাকলে ভালো হয়, হ্যাঁ। রাইট? ও তো সেই জন্য আজকে 1 লাখ টাকা পেলে ওকে নেবুলাইজার কিনবো, আর ওকে ভালো করে ডাক্তার, আর বড় ডাক্তার দেখাবো। হ্যাঁ, অবশ্যই দেখাও। প্রথমত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আমার মনে হয় এটা ঠিক করে নেওয়া সম্ভব। অনুশ্রী বেটার বলতে পারবে, তাই না? ওর তো বয়স এখন কম, ঠিক চিকিৎসা করলে অনুশ্রী সম্ভব না এটা? ও যখন 3 মাসের, তখন আমার কাল বসন্ত হয়েছিল। এমনই অবস্থা হয়েছিল, আপনি যদি আমাকে দেখেন বলবে যে এক্ষুনি মারা যাবে। ও তখন আমার পেটে আছে। তারপর ডাক্তার দেখাতে ভালো হয়ে গেছে। তারপর থেকে ও হওয়ার পর থেকেই ওর ক্যালসিয়ামটা কম। সিরিয়াসলি নাও ব্যাপারটা, কত ছোট মানুষ, বাট আমার ধারণা এটা ঠিক হয়ে যাওয়া সম্ভব। খুব মানে একটু সময় লাগতে পারে, কিন্তু এটা ঠিক হয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, ওর নাম কি? তোমার নাম কি গো? বিতায়ন পাখিরা। বিতায়ন? আরে বাবা, দারুণ নাম তো। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলে নিই। ঈশিতা চলে এসো। তোমার সময় 1 মিনিট ঈশিতা, শুরু হচ্ছে এখন। প্রথম নোটটা বেশ বড় আছে, এটা দিয়ে শুরু করো। এরপর এটা ছোটর দিকে, এটা মাঝারি, খুব ছোট নয়। ছোটর দিকে, ছোটর দিকে, একদম ছোট না হলেও। সেটা একদম পুচকে, একদমই পুচকে। এটা অনেক বড়। খুব জোর বেঁচে গেছে, একদম ঘাড়ে ঘাড়ে ঘন্টা বেজেছে। 1080 ঈশিতার স্কোর ফার্স্ট রাউন্ড। খুবই কাছাকাছি আছো কিন্তু প্রত্যেকের। এবার গানের রাউন্ড জমবে ভালো। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। আমার দিলের উগলে লিখে দেব যার নাম রে, আমার দিলের উগলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মান রে, সে আমার প্যার লাল রে,
দেখে আর বাঁচি না। কি হচ্ছে হঠাৎ? আরে প্যারেলালকে নিয়ে চলে এসেছি, দেখছো না? প্যারেলালের খেতে কাজ নেই, তোর গানে নাচবে। নিজে লাল ঝুঁটি কাকাতুয়া সেজে এসে প্যারেলাল প্যারেলাল করে নাচছে। প্যারেলাল হ্যাজ বেটার থিংস টু ডু ইন লাইফ। ঠিক আছে, সেটা আমি ঠিক বুঝে নিতে পারছি, বুঝলে তো? হ্যাঁ, যত তাড়াতাড়ি বুঝে যাস তত মঙ্গল। সেই জন্যই আমি একটা সেকেন্ড প্ল্যান বানাচ্ছি। কিসের প্ল্যান? এই যে আপ্তিরা দিয়ে আমাকে সাহায্য করবে। শোনো না, তুমি ওই যে বিফোর আফটারগুলো দেখাচ্ছিলে না, তো আমি আফটারটা তোমাকে দেখিয়ে দিলাম। এই যে আফটারটা আমার এটা চাই। বিফোর আমি যাই নিয়ে আসি না কেন, তোমাকে কিন্তু এইটাই বানিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে সোনারপুর থেকে সবখালি আমি গোটাটা খুঁজে একটা বিফোর নিয়ে আসবো, তোমাকে এই আফটারটা এটাই বানিয়ে দিতে হবে কিন্তু। আত্মীরা ধর্ম সংকটে পড়েছে। বলো, পারবে না পারবে না? পারবে পারবে, ঠিক পারবে, পারবে তো। শোনো আত্মীরা, এই এক পিসি হয়। আরে তুমি কেন এরকম ভাবে বলছো? আরে বিফোর আফটার গুলো দেখলে না তুমি, তাই বলে এরকম হয় না। না না, হবে হবে, চেষ্টা করলেই হবে। তাহলে অরিজিনাল নিয়ে আসতে হবে। একদিন এমন বাটাম পড়বে না, তুই জানিস না টুনি, তোর কপালে খুব দুঃখ আছে, খুব। উফ, কি চেহারা! বারুইপুরের পেয়ারা। কি বলছে তুই নিজে জানিস তুই কি বলছিস? তো কাজটা তুই কর, পেয়ারার দিকে চোখ পড়েছে। সব থেকে কমে কে আছে? শিল্পার খুবই দরকার তোকে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক হাতে কুলু দেবো আর এক হাতে পেয়ারা নেব। গেল, অনুশ্রীর পুরো স্টক আছে খালি। যাও, কি আর বলবো। দিদি, আমি আমার পেয়ারেলালকে পিছনে রেখে আসি। পেয়ারেলালকে পিছনে? মানে দেখ, ব্যাক স্টেজে। আচ্ছা আচ্ছা। পেয়ারেলাল গেল, পেয়ারালাল এলো। ওকে, গানের খেলা শুরু করব। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নের সাগরে, কোন সকালেরই ভোরে আসবি তুই। লক করবো? হ্যাঁ। সেকেন্ড হিন্ট বাজাবো? ওটাই ওটাই। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না? না। ঠিক আছে, গানটা শুনিয়ে দিই। মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নের সাগরে, কোন সকালেরই ভোরে আসবি তুই। ও মেঘলা দিনের আলো, রামধনুটা চেনালো, বল না আর কত ভালো বাসবি তুই। 1.5 সেকেন্ডে 1500 টাকা পেয়ে গেছে অনুশ্রী। 3160 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য কোথায় আসবে অনুশ্রী? ভিজুয়াল। ভিজুয়াল আসবে, দেখে নাও। ওই বলো শিল্পা। ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে, এ প্রেমের কামন। এ প্রেমের ফাগুনে। ফাগুনে। লক করলাম। দ্বিতীয় হিন্ট খুলবো? না না, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। তাহলে আর কোনো হিন্ট খুলবো না, এমনি খুলে মিলিয়ে দিই। ও বলেছে ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে। শুনে নি গানটা। ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে
যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মোর যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে। হে প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, যে প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। 1500 টাকা পেয়ে গেছো, 2400 তোমার স্কোর। সবাই এগোচ্ছে, গুড গুড। বাকিরা ঈশিতা, আক্তিরা, চলো রেডি। তোকে এখন ঈশিতার কাছে যেতে হবে। কেমন কাছে? হ্যাঁ হ্যাঁ ঈশিতা ডাকছে আমার কাছে, আমার কাছে। পরের গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য। তৃতীয় গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। অনুশ্রী, শুনবো। শুনবো, শুনি। অনুশ্রী বলো। সোনা শেষ করো দিন গোনা, তুমি বুঝেও কেন বুঝছো না, আমি হেভি রোম্যান্টিক আর অল্প ডিম্যান্ডিং। লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো না ওটাই। এটাই। না ওটাই? চ্যালেঞ্জ করছো অনুশ্রীকে? না, গানটা শুনিয়ে দিই। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোম্যান্টিক আর অল্প ডিমান্ডিং। রানী তুমি আর সেজো না পানি, আমি টানবো তোমার ঘানি, যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাও নিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। সোনা অনুশ্রী সুপার। 1500 টাকা আবার 4660। অনুশ্রী স্কোর এখন 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। অনুশ্রী স্ক্রিনে আসবে।